সময় কম, থামতে হবে সবাইকে থামতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খানজাহান আলী থানা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জনাব শহীদুল ইসলাম, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বিএল কলেজের সাবেক ভিপি, সাবেক ছাত্র নেতা, বরিশালের কৃতি সন্তান জননেতা জনাব জহিরুদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম বনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা যুব নেতা জনাব শফিকুল আলম তুহিন। উপস্থিত আছেন বিএনপি খুলনা মহানগরীর সাবেক সহ সভাপতি, এই অঞ্চলের কৃতি সন্তান, বারবার তিনি যোগীপুর থেকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন, খানজাহান আলী থানার বিএনপি সাবেক সভাপতি জননেতা জনাব মীর কায়সার আলী। উপস্থিত আছেন খানজাহান আলী থানার বিএনপি বিপ্লবী সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস সহ সকল বিএনপি নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপি সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন বাংলাদেশের মানুষ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, যেভাবে স্বপ্ন দেখেছিল ৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করে ভালো থাকার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। সেদিন যারা দেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেই দিন সেই সকল নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণকে একটি বিপর্যয়ের মধ্যে ফেলে পালিয়ে গিয়েছিল। আর তখনই বাংলাদেশের জনগণের বিপর্যয়ের কথা চিন্তা করে নিজের জীবনকে তুচ্ছ করে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি জানতেন দেশ যদি স্বাধীন না হয় তার ফাঁসি হবে, দেশ যদি স্বাধীন না হয় তার স্ত্রী বিধবা হবেন, দেশ যদি স্বাধীন না হয় তার পুত্র পিতাহারা হবেন। এত কিছু পরেও তিনি নিজের মায়া ত্যাগ করে দেশের জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। সেই ব্যক্তির নাম আপনারা বলতে পারেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে ব্যক্তি জনগণের জন্য যুদ্ধ করেছিলেন, দেশের মানুষকে ফেলে পালিয়ে যাননি, সেই ব্যক্তির দল আমরা করি। সেই ব্যক্তির
দলের একজন ক্ষুদ্র কর্মী হচ্ছে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। সেই দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে যাকে বিএনপি বলে সবাই ভালোবেসে বলে। দেশে যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, তখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল বিএনপি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। চোরের মতো পালিয়ে যাননি, বেঈমানের মতো ক্ষমতার লোভে অন্যের হাত ধরে চলে যাননি। যখনই কোনো দুর্যোগ এসেছে, ফ্যাসিস্ট এরশাদের মতো গণতন্ত্র হরণকারী যখনই এসেছে, তখনও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। আপসহীনভাবে সংগ্রাম করে দেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আপনাদের অবশ্যই মনে থাকার কথা, সেই আন্দোলন যখন তুঙ্গে উঠে গিয়েছিল, তখন ওই আন্দোলনের একজন নেত্রী, যিনি রাজপথে ছিলেন অবশ্য, তিনি চট্টগ্রামে বলেছিলেন, এই আন্দোলন হলে যিনি এরশাদের প্রাধান্য নির্বাচনে যাবেন তিনি হবেন জাতীয় বেঈমান। সেদিন সেই নেত্রী এই ঘোষণা দেওয়া দুদিন পরেই আমরা দেখতে পেলাম লং ড্রাইভে করে এরশাদের সাথে সুরসুর করে নির্বাচনে চলে গিয়েছিলেন না? বাংলাদেশের মানুষ তাকে জাতীয় বেঈমান হিসেবে নির্বাচিত করেছিল। এক নেত্রী ক্ষমতার লোভে এরশাদের প্রাধান্য নির্বাচনে যে জাতীয় বেঈমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, সেই দিন আর একটি দলও শেখ হাসিনার লেজুর ধরে গিয়েছিল। বলতে পারেন কোন দল? জামাত। আমি জামাত ইসলামী বলছি, পাশে একজন বলছে জামাত নাকি ইসলাম না। জালিয়াতে ইসলাম, নূর ইসলাম, রকিবুল ইসলাম, এগুলো তো ইসলাম না নাকি? জামাত সেদিনকে ওই শেখ হাসিনার সাথে বেঈমানের নির্বাচনে তিনিও গিয়েছিলেন। এই দলটির ইতিহাস আমরা সবাই কম বেশি জানি, কিন্তু রাজপথ ছেড়ে একজন নেত্রী যাননি। একজন নেত্রী জনগণকে ফেলে রেখে ক্ষমতার লোভে এরশাদের সাথে আঘাত করেননি। তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তাই বাংলাদেশের জনগণ একজনকে উপাধি দিয়েছে বেঈমান হিসেবে, আর আরেকজনকে উপাধি দিয়েছে আপসহীন নেত্রী হিসাবে। সেই নেত্রীর আর একজন যোগ্য উত্তরসূরি 16 বছর যাবৎ আন্দোলন করছেন জনগণের ভোটাধিকার নিয়ে। যে ভোটাধিকার জনগণের পবিত্র আমানত, যে আমানত ছিনতাই করে নিয়ে রাতের ভোট দিনে আমি দামি নির্বাচন, পাতানো নির্বাচন করে 3 টার্ম ক্ষমতায় থেকেছিলেন কেন? একটি উদ্দেশ্য, লুটপাট করে জনগণকে নিঃস্ব করে বিদেশে পালিয়ে যাওয়া। আর সেই কাজটি যিনি করেছেন, বা আমাদের এই খুলনা 3 আসনের সমস্ত মিলগুলো বন্ধ করে দিয়ে লুটপাট করে এখানকার থেকে যত সম্পদ বিক্রি করে দিয়ে পালিয়ে গিয়েছেন। শুধু খুলনা 3 আসনে নয়, সারা বাংলাদেশের বিভিন্ন মিল কলকারখানা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছেন। বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছেন। বিভিন্ন জায়গা থেকে উন্নয়নের নামে লুটপাট করে নিয়ে জনগণকে পথে বসিয়ে দিয়েছেন। আমরা এই অঞ্চলে বসবাস করি, আমরা এই অঞ্চলের কথা ভালো বলতে পারব। একটি মিলও কি চালু আছে? আমাদের শ্রমিক ভাইরা তাদের শ্রমের টাকা দিয়ে সন্তানের লেখাপড়া করাতো, মা বোনদের অসুস্থদের সেবা করাতে পারত। সেই চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের সন্তানেরা লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছে। আমাদের শ্রমিক ভাইরা অন্য বস্ত্র থেকে বঞ্চিত হয়েছে। আর আমরা খুলনা 3 অঞ্চলের মানুষ প্রায় না খেয়ে থাকার মতো অবস্থায় পর্যবসিত হয়েছি। আমাদের স্বপ্ন ছিল
জনগণের ভোটে যদি একটি সরকার নির্বাচিত হতে পারে তাহলে হয়তো জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা সে লক্ষ্যে 17 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে গেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, নিঃস্ব হয়েছেন, অনেক ব্যবসা বাণিজ্য হারা হয়েছেন অনেক শ্রমিক ভাই আমার জনগণ। একটি লক্ষ্য নিয়ে জনগণ যদি ভোটাধিকার ফিরে পায় তাদের পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিবেন, আর পছন্দের সরকার গঠিত হলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ঘরে ঘরে মা বোনদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের সন্তানেরা লেখাপড়ায় ফিরে যাবেন, তাদের মুখে হাসি ফুটবে। আমরা আন্দোলনের একটি পার্ট আমরা সমাপ্ত করতে পেরেছি। শেখ হাসিনা পালিয়ে গেছেন, আমরা ভেবেছি এইবার নির্বাচনের ব্যবস্থা হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, 1 বছরের বেশি সময় হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি মিলকেও চালু করতে পেরেছে? একজন শ্রমিককে চাকরি দিতে পেরেছে? পারেনি। আগের লুটেরা সরকারও পারেনি, বর্তমানের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারও পারেনি। তাহলে পারবে কে? একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে জনগণের মুখে হাসি ফুটাতে। আর তার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, ওই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে এবং জনগণের ভোটে নির্বাচনী সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি জনগণের ভোটে যদি সরকার নির্বাচিত হয় সেই সরকারই পারবে লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, শ্রমিকদের পাওনা ফিরিয়ে দিতে, বন্ধ মিল কলকারখানা পুনরায় চালু করতে, ঘরে ঘরে মা বোনদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। একজন নির্বাচিত সরকারই তো পারবে। এবং এই চিন্তা করেই আমরা দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, যারা এই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছেন, যারা বুঝতে পেরেছেন জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা ভোট দেয় এবং ক্ষমতায় বসায়। কারণ তারা বুঝতে পেরেছেন, তারা জানেন বিএনপি ক্ষমতা থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, শেখ হাসিনার দিকে তাকিয়ে দেখুন। যারা জনগণের ভোট লুণ্ঠন করেছিলেন তাদের কি পরিণতি হয়েছিল? জনগণের ভয়ে বাড়ির পিছন দিক দিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হয়েছিল। আবার যারা জনগণের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্র করবে, আবার তাদেরকে জনগণকে সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই শেখ হাসিনার মতো শিক্ষা জনগণ দিবে, তারপর জনগণ ঘরে ফিরে যাবে। জনগণের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আমরা ঐক্যবদ্ধ থাকব, রাজপথে অবস্থান করব, মা বোনদেরকে সাথে নিয়ে, এলাকাবাসীকে সাথে নিয়ে, বাংলাদেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলের জনগণকে সাথে নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, জনগণের সরকার গঠন করে তবেই আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি, আমরা রাষ্ট্র সংস্কারের 31 দফা, যে দফার মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠিত হবে, সেই 31 দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। 31 দফার মধ্যে আমাদের নেতা ঘোষণা করেছেন প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই বাড়ির আমাদের মা বোনদের নামে সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে
এই কার্ড গত ফ্যাসিস্ট সরকারের মতো নয়। এই কার্ড বিএনপি কেন সবাইকে দেওয়া হবে, বিএনপি করুক আর নাই করুক। প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক মহিলাদের নামে একটি করে স্বাস্থ্য কার্ড, হেলথ কার্ড যেটা বলে, হেলথ কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা বোনেরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কম দামে কিনতে পারবেন। চাল, তেল, লবণ, আদা এগুলো কম দামে কিনতে পারবেন। আর হেলথ কার্ডের মাধ্যমে বিনা টাকায় তারা চিকিৎসা নিতে পারবেন। আজ আমাদের যেসব ভাইরা কৃষিকাজ করেন তাদেরকে আমরা ফার্মার্স কার্ড দেব। বিনা পয়সায় উন্নত মানের বীজ আমরা সরবরাহ করব এবং কৃষির উন্নয়নের লক্ষ্যে আমরা সমস্ত ধরনের প্রকল্প আমরা গ্রহণ করব। আর আমরা জানি আমাদের দেশের অর্ধেক হচ্ছে মহিলা, সুতরাং মহিলাদেরকে বেকার অবস্থায় রেখে একটি দেশ উন্নতি লাভ করতে পারে না। তাই আমাদের যেসব মহিলা মা বোনরা আছেন যারা ঘরের বাইরে যেতে পারেন না, তাদের জন্য ঘরে ঘরে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। কিভাবে? আমরা ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদের নামে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করব। সেই ঋণ দিয়ে তারা নিজেদের মতো পণ্য বানাবেন এবং এটা বাইরে বিক্রি করতে পারবেন। এই পণ্য কেনার জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। ই কমার্স যেগুলো বলে অনলাইন ভিত্তিক কেনাবেচা, সেই অনলাইন ভিত্তিক কেনাবেচায় আমাদের মা বোনদেরকে আমরা কানেক্ট করে ফেলবো, ওখান থেকে তারা তাদের পণ্য বিক্রি করতে পারবেন। আমরা যে সংস্কারের কথা বলছি, অনেকে হয়তো বা ভাবছেন আগামীতে নির্বাচনের আগে এসেছেন বিএনপি সংস্কারের কথা বলছেন ভোট নেওয়ার জন্য। আমি আপনাদেরকে জানাতে চাই 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা পতন হয়েছিল, এটা কি আপনারা কেউ জানতেন? কেউ জানতো? শেখ হাসিনা পতনের 2 বছর আগেই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছিলেন। আমাদের নেতা এতটাই দূরদর্শী ছিলেন, তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন একদিন না একদিন এই ফ্যাসিস্ট হাসিনা বদল হবে, ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে, বিএনপিকে দেশের হাল ধরতে হবে এবং 31 দফার মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। তার জন্য তিনি 5 তারিখের আগেই 31 দফা ঘোষণা করেছিলেন। 31 দফাতে শুধু মা বোনদের কথা নয়, শ্রমিক ভাইদের কর্মসংস্থানের সুযোগের কথা বলা আছে, নতুন মিল স্থাপনের কথা বলা আছে, পুরাতন মিল পুনরায় নতুন করে চালুর কথা বলা আছে। আমাদের লক্ষ লক্ষ বেকার যুবক যারা পড়ালেখা শেষ করে বিনা চাকরিতে বিভিন্ন মানসিক ভাবে যারা বিপর্যস্ত হয়ে এখনো চাকরি পাননি, তাদেরকে জন্য ঘোষণা দিয়েছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতায় বসায়, জনগণের ভোটে নির্বাচিত হয়, আমরা ক্ষমতায় আসার সাথে সাথে 1 কোটি বেকার যুবকের জন্য চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সুতরাং বিএনপি জনগণের কথা বলে, জনগণের চিন্তা করে। বিএনপি যখন এই ক্ষমতায় এসেছে তখনই জনগণের পক্ষে কাজ করেছে। বিএনপি যখন এই ক্ষমতায় এসেছে তখনই জনগণের স্বার্থের চিন্তা করে অন্যের সাথে আপোষ করেন। আপনারা দেখেছেন এক নেত্রী কিভাবে ক্ষমতার লোভের সাথে সাথে চলে গিয়েছিল, আর এক নেত্রী রাজপথে সংগ্রাম করেছিল। সেই নেত্রী কিন্তু ওই প্রথম সংগ্রাম করেননি। এখন পর্যন্ত যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এই বিগত 16 বছর তিনি আপোষ না করে জনগণের জন্য মিথ্যা মামলায় কারাগারে গিয়েছিলেন। আপনারা দেখেছেন হাঁটতে হাঁটতে উনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু উনাকে যখন কারাগার থেকে বের করা হয়, আপনারা দেখেছেন মৃত্যু মুখে পতিত একজন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি বের হয়ে এলেন। তাকে অন্ধকার প্রকোষ্ঠের মতো একটি স্বেচ্ছেদে ঘরে, যেই কারাগারে একমাত্র তিনি ছিলেন, অন্য কোনো কয়েদি ছিল না, এইরকম একটি পরিবেশে তাকে রাখা হয়েছিল, যে ঘরে রাত্রে বেলা বড় বড় ইঁদুর
মেঝে দিয়ে যাতায়াত করত। তাকে খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি সে যাত্রা বেঁচে গিয়েছিলেন। তবুও তিনি এই ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করেননি, জনগণকে ছেড়ে আরামে সে থাকার কথা চিন্তা করেননি। তিনবারে প্রধানমন্ত্রী, তিনি যদি চাইতেন অনায়াসে আরামে থাকতে পারতেন না? তিনি কি গিয়েছেন, থেকেছেন? ইনি হচ্ছেন আমাদের জনগণের নেত্রী, ইনি হচ্ছে বাংলাদেশের জনগণের নেত্রী। আর সেই নেত্রীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আজকে আপনাদের সামনে আমি ওয়াদা করছি, আগামীতে আমাদের নেত্রী যেমন আপনাদেরকে ফেলে যাননি, আমিও আপনাদেরকে ফেলে কখনো যাব না ইনশাআল্লাহ। অতীতে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই, আমাদের এই অঞ্চলে এই সরকারে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আপনারা দেখেছেন এখানে অনেক কিছুদিন আগে একজন আমাদের প্রধান শিক্ষক ছিলেন, তার পায়ে গুলি করা হয়েছিল, আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। আর সর্বশেষ বোম মেরে গুলি করে আমাদের এলাকার অত্যন্ত সম্ভ্রান্ত একজন ভদ্রলোক মানুষ এমদাদ শেখ, সেই শিক্ষককে কিভাবে নিদারুণ ভাবে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে এই হত্যার বিচার চাই, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। যদি এই হত্যা বিচার না করা হয় এবং মামুন মেম্বার সহ যারা আহত হয়েছেন তাদের বিচার না করা হয়, আমরা এই সরকারের কাছে জনভাবে বলতে চাই, অতীতে যেভাবে আমরা রাজপথে আন্দোলন করে বিভিন্ন দাবি আদায় করেছি, শেখ হাসিনা পতন ঘটিয়েছি, আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। সুতরাং জনগণের স্বার্থে কথা চিন্তা করে আপনারা অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করুন, জনগণের পক্ষে থাকুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবারও দেখা হবে। বিপদে সুখে দুঃখে সব সময় সে আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক সমস্ত বাংলাদেশের মানুষ যার প্রতীক্ষায় তাকিয়ে আছে, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।